সম্মান তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা, গত রবিবার তোমাদের সাথে যে আমি যে কথাগুলো বলেছি, যে কোর্সটি নিয়ে যে আমি পড়াচ্ছি তোমাদেরকে, সেই কোর্সটি হচ্ছে বাংলা কবিতা 2। গত ক্লাসে যে আমরা বুদ্ধদেব বসুর কবি পরিচিতি অর্থাৎ তার ব্যক্তিগত জীবনের কিছু পরিচয় তোমাদের সামনে তুলে ধরেছিলাম, আজকেও যে আমরা তারই ধারাবাহিকতায় পরবর্তী ধাপে প্রবেশ করছি। গত ক্লাস পর্যন্ত আমরা বলেছিলাম যে বুদ্ধদেব বসু বাংলা সাহিত্যের একজন কবি, নাট্যকার, ছোট গল্পকার, অনুবাদক, সাহিত্য সমালোচক এবং সম্পাদক, যাকে বলা হয় যে রবীন্দ্র উত্তর যুগে কিংবা রবীন্দ্রনাথের জীবদ্দশাতেই যিনি অর্থাৎ যার নেতৃত্বে বাংলা সাহিত্য, বাংলা কাব্যজগৎ এক আধুনিক যুগে প্রবেশ করেছিল। এই আধুনিক শব্দ নিয়ে যে আমরা বহুবার কথা বলেছি, অনেক বিশ্লেষণ হয়েছে সেই আধুনিকতা নিয়ে। আজকে আর সেই আধুনিকতা নিয়ে যে আমরা কথা বলতে চাচ্ছি না। বুদ্ধদেব বসুর পরিচয়ের যে পর্যায়ে আমরা এসে থেমেছিলাম, তার পরবর্তী পর্যায় থেকে আমরা শুরু করছি। গত ক্লাসে যে আমরা শেষ করেছিলাম যে বুদ্ধদেব বসু রচনা হচ্ছে 156টি, অর্থাৎ বাংলা সাহিত্যে এই বিস্তৃত সংখ্যার রচনা একমাত্র রবীন্দ্রনাথ ঠাকুর ছাড়া যার কারো কাছেই কিন্তু পাওয়া যায় না। তার যে শিক্ষা জীবনের যে মেধা, সেই মেধা নিয়েও যে আমরা গত ক্লাসে কথা বলছিলাম। যিনি ম্যাট্রিকুলেশন পরীক্ষায় বোর্ডে 5ম স্থান অধিকার করেছিলেন, ইন্টারমিডিয়েট পরীক্ষায় যিনি বোর্ডে 2য় স্থান অধিকার করেছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় 1930 সাল থেকে 30 ইংরেজি সাহিত্যের অনার্স পরীক্ষায় যিনি যে পরিমাণ নম্বর পেয়েছিলেন, সেই পরিমাণ সেই রেকর্ডকে 2010 সাল পর্যন্ত কেউ ভাঙতে পারে নাই। তো এই হচ্ছে বুদ্ধদেব বসু। তার যে ছাত্র জীবনেই তার যে মেধার প্রকাশ তার ঘটেছিল, যেমন ছাত্র জীবন থেকেই যিনি সাহিত্য চর্চা করতে শুরু করেছিলেন, এবং সেই সময়কার সাহিত্যবিদ, কাব্যবিদ যারা ছিলেন অর্থাৎ কবি যারা ছিলেন, এই সকলের নেতৃত্ব দানকারী ব্যক্তি ছিলেন এই বুদ্ধদেব বসু। এবং তোমাদের যে বিখ্যাত কবি জীবনানন্দ দাশ কিংবা সুধীন্দ্রনাথ দত্ত, যে দুজনকেই কিন্তু বাঙালি কাব্য জগতে, বাংলা কাব্য জগতে যে পরিচয় করিয়ে দেওয়ার জন্য বুদ্ধদেব বসুর যথেষ্ট ভূমিকা রয়েছে কিংবা যথেষ্ট অবদান রয়েছে, সেই হচ্ছেন বুদ্ধদেব বসু। তো তার 156টি গ্রন্থের মাঝে যে আমরা কিছু কিছু নমুনা তোমাদের সামনে যে উপস্থাপন করছি। তোমাদের যে গ্রন্থটি পাঠ্য, সেই গ্রন্থটির নাম হচ্ছে কঙ্কাবতী। যে তার প্রথম যে কাব্যগ্রন্থ, সেই কাব্যগ্রন্থটির নাম হচ্ছে মর্মবাণী, যে কাব্যগ্রন্থটি প্রকাশ হয় 1925 সালে। তো এই 1925 সাল খেয়াল করে দেখো, তখন বুদ্ধদেব বসু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন নাই, তখন তিনি ইন্টারমিডিয়েটের ছাত্র। সেই অবস্থায় তার মর্মবাণী কাব্যগ্রন্থ প্রকাশিত হয়। এবং তারপরে তার যে দ্বিতীয় কাব্যগ্রন্থ, সেই কাব্যগ্রন্থটির নাম হচ্ছে বন্দির বন্ধনা, যে কাব্যটি তোমাদের পাঠ্য, যে কাব্যটি প্রকাশিত হয় 1930 সালে। 1930 সালেই, সেই বছরই বুদ্ধদেব বসু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের অনার্স পরীক্ষা, স্নাতক শ্রেণীর পরীক্ষা দেন। যে তাহলে সেই সময় বুদ্ধদেব বসুর জন্ম হচ্ছে 1908 সালে, অর্থাৎ 1930 সালে তার বয়স হচ্ছে মোটামুটি 23। সেই 23 বছর বয়সের যে কাব্য, সেটি হচ্ছে বন্দির বন্দনা, কঙ্কাবতী। বন্দির বন্দনা তোমাদের পাঠ্য না, তোমাদের পাঠ্য হচ্ছে কঙ্কাবতী। তো বন্দির বন্দনা, সেই কাব্যটিও কিন্তু খুবই বিখ্যাত একটি কাব্য। তারপরে 1933 সালে তার যে কাব্যগ্রন্থ প্রকাশিত হয় পৃথিবীর পথে, এবং 1937 সালে তার কাব্যগ্রন্থ কঙ্কাবতী প্রকাশিত হয়। এই কাব্যগুলো ছাড়াও তার আরও অনেক বিখ্যাত কাব্যগ্রন্থ রয়েছে, যে দময়ন্তী 1943 সালে, দ্রৌপদীর শাড়ি 1948,
শ্রেষ্ঠ কবিতা 1953, শীতের প্রার্থনা 1955, যে আধার আলোর অধিক 1958, মরছে পড়া পেরেকের গান 1966 এবং একদিন চিরদিন 1971, যেটি হচ্ছে তার সম্ভবত সর্বশেষ কাব্যগ্রন্থ। 1974 সালে তিনি মৃত্যুবরণ করেন, 3 বছর আগের একদিন চিরদিন। সেই কাব্যজগতের বাইরেও যে আমরা পূর্বেই বলেছি যে তিনি সাহিত্যের একটি বহুমুখী প্রতিভার অধিকারী ব্যক্তি ছিলেন। তার বেশ কিছু উপন্যাস রয়েছে, যে আমরা কয়েকটি নাম উল্লেখ করছি এখানে: সারা, সানন্দা, লালমেঘ, বাসরঘর, পরিক্রমা, কালো হাওয়া, তিথিডুন, নির্জন স্বাক্ষর, মৌলিনাথ, নীলাঞ্জনার খাতা, গোলাপ কেন কালো, বিপন্ন বিস্ময়, রুক্মী। তো এই কাব্য উপন্যাস ছাড়াও বুদ্ধদেব বসু যে অনেক গল্প এবং প্রবন্ধ রচনা করেছে, সেগুলো যে আলাদা গ্রন্থ হিসেবে আছে। অনুবাদ, ভ্রমণ কাহিনী, স্মৃতিকথা, সেইগুলো যথেষ্ট লিখেছেন। তো বিভিন্ন পুরস্কারে তিনি ভূষিত হয়েছেন। 1970 সালে তিনি ভারতের বিখ্যাত পুরস্কার পদ্মভূষণ পেয়েছেন। 1967 সালে সাহিত্য আকাদেমি পুরস্কার পেয়েছেন। 1974 সালে রবীন্দ্র পুরস্কার পেয়েছেন। যে হচ্ছে বুদ্ধদেব বসুর ব্যক্তিগত জীবনের যে পরিচয়, অর্থাৎ আক্ষরিক অর্থে তার যে ব্যক্তি জীবন, সেই ব্যক্তি জীবনের পরিচয় যে আমরা যেখানে লক্ষ্য করলাম, গত ক্লাসে আমরা তাই তোমাদের সামনে উপস্থাপন করলাম, যে আজকে বাকি অংশটুকু তোমাদের সামনে তুলে ধরলাম। গত ক্লাসে যে আমরা বলেছি যে রবীন্দ্রনাথের জীবদ্দশাতেই বুদ্ধদেব বসুরা মানে যে 73 যুগের 5 কবি সহ যে 73 যুগের যে কবিকুল, সেই কবিকুল মিলে সমন্বিত হয়ে তারা রবীন্দ্রনাথের যে ভাবজগৎ, কল্পনা জগৎ, অর্থাৎ স্বপ্নচারিতা, যে স্বপ্নচারিতাকে তোমাদের রবীন্দ্র কাব্য পাঠ্য আছে, মানসী কাব্য তোমরা পড়েছো, সোনার তরী পড়েছো, চিত্রা পড়েছো, খেয়া, খনিকা, পূরবী, সেই সমস্ত কাব্যগুলো তোমরা পড়েছো। অর্থাৎ রবীন্দ্রনাথের নোবেল প্রাপ্তির পূর্ববর্তী যুগে যে কাব্যগুলো, যে জগৎটাকে বলা হয় রবীন্দ্রনাথের রোমান্টিক জগৎ, মানসী থেকে তার যা শুরু হলো খেয়া কাব্যগ্রন্থ পর্যন্ত যা বিস্তৃত, এই যে জগৎ রোমান্টিক জগৎ, কল্পনার জগৎ, স্বপ্নচারণের জগৎ, স্বপ্নে বিলাসের জগৎ, তো সেই জগৎকে রবীন্দ্রনাথ যেভাবে তৈরি করেছেন, বিহারীলালের দ্বারা প্রভাবিত রবীন্দ্রনাথ বাল্যজীবনে বিহারীলাল দ্বারা প্রভাবিত ছিলেন। তার যে সারদা মঙ্গল এবং সাধের আসন, সেই কাব্যগুলোর মধ্য দিয়ে কিন্তু বাংলা সাহিত্যের যে রোমান্টিকতা, বাংলা সাহিত্যের যে গীতি কবিতার সৌন্দর্য, সেই সৌন্দর্যটা বাংলা সাহিত্যে প্রচারিত হতে শুরু করল। এবং তারপরে রবীন্দ্রনাথের হাতে এসে কিন্তু বাংলা যে কাব্য জগৎ, অর্থাৎ বাংলা কাব্যের যে সৌন্দর্য, গীতি কবিতার যে সৌন্দর্য, সেই সৌন্দর্য সর্বোচ্চ শিখরে আরোহণ করেছে, সেটি অবশ্যই বলা যায়। তো রবীন্দ্রনাথের কাব্য জগৎকে যদি 3টি পর্যায়ে তোমরা বিভক্ত করো, তাহলে দেখবা যে তার প্রথম পর্যায়টি হচ্ছে রোমান্টিক পর্যায়, অর্থাৎ মানসী থেকে খেয়া পর্যন্ত। খেয়ার পরবর্তী অর্থাৎ যে গীতাঞ্জলি, পূজা, এইসব পর্যায়ের যে তার কবিতা এবং গানগুলো, সেই পর্যায়টা হচ্ছে অনেকটা ভাববাদী পর্যায়, যে সাহিত্যটাকে যে আমরা বলি মিস্টিক সাহিত্য, অর্থাৎ মিস্টিসিজমের বৈশিষ্ট্য সেখানে আছে। এবং তার পরবর্তীকালে নোবেল প্রাপ্তির পরে 1916 সালে তার বলাকা কাব্যগ্রন্থ প্রকাশ হলো। সেই বলাকা থেকে শেষ লেখা পর্যন্ত হচ্ছে রবীন্দ্রনাথের যে বাস্তবকে নিয়ে তিনি যে সাহিত্য রচনা করেছেন তার নাম। তো রবীন্দ্রনাথের বিশ্বে যে পরিচিতি, সেই পরিচিতি কিন্তু মূলত হচ্ছে, সেই পরিচিতির বেশিরভাগটা জুড়েই হচ্ছে তার রোমান্টিক কবি হিসাবে তার পরিচিতি, অর্থাৎ কবি হিসাবে, মরমী কবি, মরমী সাধক হিসাবে তার পরিচয় সারা বিশ্বে ছড়িয়ে আছে। তো এই যে মরমী সাধক বলো কিংবা তার রোমান্টিসিজমের যে বৈশিষ্ট্য, বিশেষ করে মানসী থেকে খেয়া পর্যন্ত,
এই যে রোমান্টিসিজমের বৈশিষ্ট্য থেকে বের হয়ে বাংলা সাহিত্যে একটি বাস্তবধর্মী, বাংলা সাহিত্যকে যে একটি বাস্তবধর্মী বৈশিষ্ট্য দান করেছেন হচ্ছে এই ৭৩ যুগের কবিরা। তারা সেই সময়কার যে জঞ্জা বিক্ষুব্ধ পৃথিবী, তো আমি গত ক্লাসে বলেছিলাম, যে আবারও স্মরণ করিয়ে দিচ্ছি, যে প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তি এবং সেই সমাপ্তির পরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ যে কোনো সময় শুরু হতে যাচ্ছে। ১৯১৯ সালে প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তি হলো, তারপর থেকেই কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রস্তুতি শুরু হয়ে গেছে। মানুষের মাঝে বিশ্বাস ভেঙে পড়েছে, নৈতিকতা বোধ ভেঙে পড়েছে, সারা পৃথিবী এক সন্দেহের আবর্তে চলছে এবং সারা পৃথিবীতে শোনা যাচ্ছে অস্ত্রের হুঙ্কার। যে এই সময়ে বসে এই ৭৩ যুগের শিক্ষিত কবিকুল, শিক্ষিত বললাম এই জন্যই যে তারা কাগজে পত্রে শিক্ষিত। রবীন্দ্রনাথ, নজরুল, তারা কিন্তু অনেক বড় মাপের মানুষ, কিন্তু তারা স্কুল কলেজে পড়ালেখা করেননি, সেটি কিন্তু বাস্তব সত্য। তার সার্টিফিকেট নেই, তারপরেও তারা কিন্তু অনেক বড় মাপের, অনেক বড় শিক্ষিতের চেয়েও বড় শিক্ষিত। কিন্তু এই কবিরা, যে কবিদের সম্পর্কে যে আমরা যে আলোচনা করেছি, তারা প্রাতিষ্ঠানিকভাবে শিক্ষিত। বুদ্ধদেব বসুর যে পরিচয় তোমাদের সামনে যে আমরা কালকের ক্লাসে, গত ক্লাসে তুলে ধরেছিলাম, নিশ্চয়ই তোমাদের মনে আছে, যে অনার্সে তিনি রেকর্ড পরিমাণ নাম্বার পেয়েছিলেন, যিনি ম্যাট্রিকুলেশন পরীক্ষা স্ট্যান্ড করেছেন ৫ম স্থান, ইন্টারমিডিয়েট পরীক্ষায় যিনি স্ট্যান্ড করেছেন ২য় স্থান, আর প্রথম শ্রেণী তো আছেই, বাদ দাও। তো এই যে আধুনিক যুগের সাহিত্য, জীবনানন্দ দাশ, যিনি ইংরেজি সাহিত্যের ছাত্র এবং কবি, ইংরেজি সাহিত্যের ছাত্র, শিক্ষক এবং বাংলার কবি। বুদ্ধদেব বসু কিন্তু ইংরেজি সাহিত্যের ছাত্র, শিক্ষক এবং বাংলার কবি। তো এই যে উচ্চশিক্ষিত কবিকুল, যারা পাশ্চাত্য শিক্ষার দ্বারা শিক্ষিত, সেই সমস্ত কবিরাই এই আধুনিক যুগের সাহিত্যকে নতুন করে তৈরি করতে চাইলেন। এই তৈরি করতে চাইতে গিয়ে তারা দেখলেন যে ভাববাদী জগৎ, রোমান্সের যে জগৎ, রোমান্টিকতার যে জগৎ, ভাবের যে জগৎ, সেই ভাবের জগৎকে তারা বর্জন করলেন। তারা কেউ কেউ নিজেদেরকে দাবি করলেন অনেকটা অ্যান্টি রোমান্টিক হিসাবে। সেই অ্যান্টি রোমান্টিক হিসাবে দাবি করার প্রেক্ষিতেই তারা এই কল্পনা, মোহ, স্বপ্নচারণ, সেগুলোকে বাদ দিয়ে তারা সাহিত্যের যে একেবারে নিখুঁত বাস্তবতা, জনজীবনের যে কঠিন বাস্তবতা, সেই বাস্তবতাকেই তারা প্রত্যক্ষভাবে কাব্যজগতে, বাংলা কাব্যজগতে ফুটিয়ে তোলার চেষ্টা করলেন। তোমরা সুকান্ত ভট্টাচার্যের যে কবিতা লক্ষ্য করেছ, যে ছাড়পত্র কাব্যে তিনি লিখেছিলেন যে কবিতা আজিকে দিলাম তোমায় ছুটি, খোদার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি। তো তোমরা জানো, তোমরা তো 3rd ইয়ারে পড়ো, বেশ বড় ছাত্র, তোমাদেরকে তো আর শিশু বলা যায় না। বাংলা সাহিত্যের বাংলা অনার্স পড়ছ, প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ পার করে তৃতীয় বর্ষে উন্নীত হয়েছে। ফলে সাহিত্যের যে বিভিন্ন ধারণাগুলো, সেই ধারণাগুলো তোমাদের কাছে কিছুটা হলেও পরিচিত। তোমরা জানো বোধহয় যে সাহিত্য, যদি আমরা প্রাথমিকভাবে সাহিত্যকে 2টি পর্যায়ে বিভক্ত করি, যে একটা হচ্ছে সাহিত্য কিংবা শিল্পকে যে পর্যায়, কেমন, যে শিল্প শুধুই শিল্পের জন্য, যেটিকে বলা হয় আর্ট ফর আর্ট সেক, যে শিল্প শিল্পের জন্য। তো শিল্পের কাজটা কি? শিল্পের কাজ হচ্ছে মানুষের আনন্দ বিধান করা। আমরা একটা গান কেন শুনি, আমরা একটা বই কেন পাঠ করি? তোমরা যে বইগুলো পাঠ করছো, এটা পাঠ্যপুস্তক, সেই জন্য পাঠ করছো। এইগুলোর বাইরে তোমরা যে বইগুলো পড়ছো, ধরা যাক একটা গল্পের বই পড়ছো, যে একটি উপন্যাস পড়ছো, কেন পড়ছো? যে সময়টা পড়ছো, সেই সময়টা তোমরা কিছুটা বিনোদন উপভোগ করছো। তো মানুষের যে মৌলিক চাহিদাগুলো রয়েছে,
সর্বশেষ ষষ্ঠ চাহিদাটা হচ্ছে চিত্ত বিনোদন। খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য এবং চিত্ত বিনোদন। এই যে চিত্ত বিনোদন ঘটাচ্ছে তোমাকে একটি গান, তুমি একটি সিনেমা দেখছো, তুমি একটি গল্প পড়ছো, তুমি একটি উপন্যাস পড়ছো, কিংবা তুমি একটি কবিতা পড়ছো, যাই পড়ো, তোমার যে মানসিক তৃপ্তি, সেই মানসিক তৃপ্তিটা কিন্তু আসছে। যে তৃপ্তি, এর প্রেক্ষিতেই তুমি যদি শিল্পকে দেখো, তাহলে শিল্পের একটা কাজ হচ্ছে শিল্প মানুষকে বিনোদন দেয়। তাহলে এর প্রেক্ষিতে যে আমরা শিল্পকে বলতে পারি যে শিল্প হচ্ছে শুধু শিল্পের জন্য, যে আর্ট ফর আর্ট শিল্প। এর বিপরীতে দাঁড়িয়ে একদল তাত্ত্বিক যারা বললেন যে শিল্প জীবনের জন্য, যে শিল্প জীবনের কোনো কাজে লাগে না, সেই শিল্প নিয়ে আমরা কি করব। তো আমরা মোনালিসা ছবি ঘরে টানিয়ে রাখলাম, সেই মোনালিসা ছবি দেখে কি আমাদের পেট ভরবে? তা তো না। কিংবা চাঁদের সৌন্দর্য, কত কবিরাই তো চাঁদের সৌন্দর্য নিয়ে কথা বলেছেন, তাই না? যে মুখচন্দ্র, যে শব্দটা তৈরি হয়েছে, কিন্তু চাঁদের দিকে তাকিয়ে থাকলে কি পেট ভরবে? সুকান্ত তো সেই জন্যই লিখেছিলেন যে পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি। এই পূর্ণিমার চাঁদটা যদি একটা গরম করা রুটি হতো, তাহলে সেটি খেয়ে ক্ষুধাটাকে নিবৃত্ত করা যেত। তাহলে এই যে কঠিন বাস্তবতা, এই কঠিন বাস্তবতাকেই এই যুগের কবিরা সাহিত্যে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। এর প্রেক্ষিতে আমরা পূর্বে বলছিলাম যে এই যে আর্ট ফর লাইফ শেক, শিল্প হচ্ছে জীবনের জন্য, অর্থাৎ সাহিত্যকে জীবনমুখী হতে হবে। যে সাহিত্য, যে শিল্প জীবনের কোনো কাজে আসে না, সেই সাহিত্য শিল্প যা আমাদের কাছে 100 ভাগ গ্রহণযোগ্য হতে পারে না। তাহলে সাহিত্যে ওই আনন্দ বিধানেরও ব্যবস্থা থাকতে হবে, অর্থাৎ বিনোদনেরও ব্যবস্থা থাকতে হবে। আর দ্বিতীয় পর্যায়ে সাহিত্যকে জীবনমুখী হতে হবে, বাস্তবমুখী হতে হবে। এই যে বাস্তবতা কিংবা বস্তুবাদ, এই বাস্তবতা কিংবা বস্তুবাদ দ্বারা প্রভাবিত কিন্তু এই ৩০-৭০ যুগের কবিরা। ফলে যে আমরা বেশিরভাগই লক্ষ্য করব, তারা যখনই রবীন্দ্র বলয় থেকে নিজেদেরকে বের করে আনতে চাইছেন, তারা কখনো কখনো পেরেছেন। যে মূর্খরা দেখবা কখনো কখনো হুঙ্কার ছুড়ে দেয়, এই করব সেই করব। যারা করতে পারে তারা কিন্তু কখনো আর হুঙ্কার ছুড়ে দেয় না। কিন্তু তারা যে হুঙ্কারটা ছুড়লেন, যে ৩০-৭০ যুগের কবিকুল যে হুঙ্কারটা ছাড়লেন, যে তারা রবীন্দ্র বলয় থেকে বাংলা সাহিত্যকে মুক্ত করে ছাড়বেন, তাদের এই হুঙ্কারটা কিন্তু মূর্খের আস্ফালন ছিল না। তারা কিন্তু সত্যি বাংলা সাহিত্যকে রবীন্দ্র বলয় থেকে বের করে আনলেন। বের করে এনে তারা একটি নতুনত্বের দিক নির্দেশনা দান করলেন। সেই দিক নির্দেশনাগুলি হচ্ছে বাস্তব ধর্মিতা। সেই বাস্তব ধর্মিতাটাকে তারা বিভিন্নভাবে উপস্থাপন করলেন। তাদের খেয়াল করে দেখো, এই ৩০-৭০ যুগের কবিকুলদের যে শব্দ চয়ন, তুমি যদি রবীন্দ্রনাথ কিংবা তার পূর্ববর্তী কবিদের শব্দ চয়ন, তারপরে উপমা নির্মাণ, যেগুলো খেয়াল করে দেখো, আর জীবনানন্দ দাশ থেকে ৩০-৭০ যুগের কবিদের উপমাগুলো, শব্দ চয়ন একটু তুলনামূলক পাশাপাশি দাঁড় করিয়ে দেখো, তাহলে খেয়াল করবা যে এই যুগের কবিদের যে শব্দ চয়ন, সেই শব্দ চয়নের মাঝে যথেষ্ট বাস্তবমুখিতা লক্ষ্য করা যায়। তাহলে এই যে শিল্প জীবনের জন্য, এই শিল্প জীবনের জন্য এই বোধ দ্বারা এই যুগের কবিরা তাড়িত ছিলেন। তোমাদের যে কাব্যগুলো পাঠ্য, জীবনানন্দ দাশের বনলতা সেন, সুধীন্দ্রনাথ দত্তের অর্কেস্ট্রা, সেই দুইটি কাব্য সম্পর্কে যে আমরা তোমাদের সামনে বিশ্লেষণ করেছি, এই দুটো কাব্য ছিল প্রেমের কাব্য। অর্কেস্ট্রা তো একটি চমৎকার আধুনিক প্রেমের কাব্য। তেমনি এই যে কাব্যটি, বুদ্ধদেব বসুর যে কাব্যটি পাঠ্য, যে কাব্যটির নাম হচ্ছে কঙ্কাবতী, খেয়াল করে দেখো
যে কঙ্কাবতী নামটি যে দিয়েছেন বুদ্ধদেব বসু, কেন যেন মনে হয় প্রাচীনকালের যে মিথোলজি, পৌরাণিক আখ্যান কিংবা লোকগাথা, লোককথা, সেইখান থেকেই তিনি কঙ্কাবতী নামটি সংগ্রহ করেছেন, যা তার প্রণয়িনী, যার জন্য তিনি সেরেনাদ গাইছেন। সেরেনাদ বললাম এই জন্য, তার একটি বিখ্যাত কবিতা আছে কঙ্কাবতীতে, সেই কবিতাটির নাম হচ্ছে সেরেনাদ। যে সেরেনাদ হচ্ছে ইটালিতে একটি রেওয়াজ, একটি প্রচলিত রেওয়াজ আছে যে জানলার ধারে গান গাওয়া। সেই গান গাওয়াটা কি বলা হয়? সেরেনাদ। সেই যে সেরেনাদটা তিনি গাইছেন কার জন্য? তার কাঙ্ক্ষিত কোনো ব্যক্তির জন্য। সেই সেরেনাদ তিনি গাইছেন। আবার সুধীন্দ্রনাথ দত্ত তার যে কবিতাগুলোর মাধ্যমে তার যে আকুতি প্রকাশ করছেন, যে সে ভুলে ভুলো কোটি মন্বন্তরে আমি ভুলিব না, কবু ভুলিব না। দেখো, মানসিকতার কিছু মিল আছে। কিংবা জীবনানন্দ দাশের যে বনলতা সেন, যে পাখির নীড়ের মতো চোখ তুলে নাঠুরের বনলতা সেন, বলেছে সে এতদিন কোথায় ছিলেন। এই ক্ষুদ্র কথার মধ্য দিয়ে কিন্তু অনেক না বলা কথা প্রকাশিত হয়ে যায়, যেটা জীবনানন্দ দাশেও প্রকাশিত হয়েছে, সুধীন্দ্রনাথ দত্তেও প্রকাশিত হয়েছে। আর বুদ্ধদেব বসুর যে কঙ্কাবতী যে নামক যে কবিতা, কিংবা তার যে অন্যান্য কবিতা, যে প্রথম যে কবিতা, সেই কবিতাটি দেখবা, সেই কবিতাটির নাম হচ্ছে কাল। অর্থাৎ নেক্সট ডে, আগামীকাল, অর্থাৎ কাল সে আসিবে। তাহলে এই যে কাঙ্ক্ষিত যে জগৎ, কাঙ্ক্ষিত যে চেতনা, সেই চেতনাকে তারা প্রকাশ করেছে। এবং তিনজনের মাঝেই খেয়াল করে একটি সামঞ্জস্যতা আছে। তারা যতই রবীন্দ্রনাথ ঠাকুরের বিপরীতে দাঁড়িয়ে নিজেদেরকে অ্যান্টি রোমান্টিক কিংবা বেশি বাস্তব হিসাবে প্রকাশ করতে চাইলেন, কিন্তু তারা কি করলেন? পারলেন কি পারলেন না, সেই উত্তর আমাদের কাছে হয়তো নাই, কিন্তু প্রশ্নটা কিন্তু থেকেই যাবে। তারা শাশ্বত প্রেমকে বাদ দিয়ে ক্ষণবাদী প্রেমের দিকে ছুটলেন। অতীন্দ্রিয়, রবীন্দ্রনাথের যে প্রেম ছিল অতীন্দ্রিয়, রবীন্দ্রনাথের যে গীতাঞ্জলি পর্যায় কিংবা মানসী থেকে খেয়া পর্যায়, সেই অতীন্দ্রিয় প্রেম, যাকে মানবীর জন্য রচনা করা যায় কিংবা সৃষ্টিকর্তার জন্য রচনা করা যায়। এই যে বোধ, সেই বোধকে বাদ দিয়ে এই ৭৩ যুগের কবিরা তারা আসলেন দেহবাদী তার দিকে। তারা ছুটলেন অশাশ্বত ক্ষণবাদী দৃষ্টিকোণ থেকে, তারা জীবনকে মূল্যায়ন করতে শুরু করলেন। এবং তারই নমুনা হচ্ছে এই জীবনানন্দ দাশের বনলতা সেন, সুধীন্দ্রনাথ দত্তের অর্কেস্ট্রা কিংবা এই বুদ্ধদেব বসুর কঙ্কাবতী কাব্য। আজকের ক্লাসটা আমি যেখানেই সমাপ্তি টানতে চাইছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আগামী ক্লাসে আবারও দেখা হবে। ভালো থাকো।